হ্যালো, ওয়েলকাম টু এডুকেশন হাব। ক্লাস 10th এর যে সিরিজটা আমার চলছে, দ্য রাইজ অফ ন্যাশনালিজম ইন ইউরোপ, সেই সিরিজের পরের ভিডিওটা নিয়ে আজকে আমি আবার হাজির হয়েছি। লাইন বাই লাইন তোমাদের এই কারণেই বুঝিয়ে দিচ্ছি যাতে কিনা তোমরা প্রতিটা লাইনের মানে বোঝো এবং সেটাকে গল্পের মতো একটা ইন্টারেস্টিং স্টোরির মতো নিয়ে হিস্ট্রিটাকে পড়ো। হিস্ট্রি থেকে কিন্তু 20 মার্কস ক্যারি করবে, সেই জন্য খুব ভালো করে করবে। আর এই যে চ্যাপ্টারটা করছি এটা কিন্তু আজকে থেকে শুরু করে, মানে একদম ডে 1 থেকে শুরু করে বোর্ডের এক্সাম ডে পর্যন্ত তোমাদের কিন্তু লাগবে। প্রতিটা এক্সামে কিন্তু এই চ্যাপ্টারটা থাকবে, তাই জন্য তোমরা মন দিয়ে পড়বে। যদি আগের সিরিজগুলো না দেখে দেখো, আমি পার্ট 1 পার্ট 2 করে বলে দিয়েছি, তোমরা পর সিরিজ ফলো করো এবং সেই সিরিজের নোটগুলো কিন্তু খাতায় অবশ্যই নোট ডাউন করবে। চলো আর দেরি না করে পরের ইকোনমিক্স পার্টটা আমি বোঝাই, যেইটাতে আমি শুরু করেছিলাম। কোশ্চেনটা ছিল হোয়াট ডিড লিবারাল ন্যাশনালিজম স্ট্যান্ড ফর। দেখো এখানে তিনখানা দিক আছে, পলিটিক্যাল, সোশ্যাল এন্ড ইকোনমিক্স বা ইকোনমিক্যাল। তো এই তিনটে সাইডের মধ্যে আমরা দুটো অলরেডি বুঝে নিয়েছি, আজকে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ইকোনমিক্স। তো ইকোনমিক্যাল দিক থেকে এর সিনারিওটা কিরকম ছিল। বেসিক্যালি এই যে লিবারালিজম, এই মিনিংটা, এটা কি লিভার হতে চাইছে। এবার তার তিনটে দিক ছিল, তিনটে পার্সপেক্টিভ ছিল। পলিটিক্যাল দিক থেকে কি চেয়েছিল আমরা আগেই বুঝেছি, একটা গভর্নমেন্ট চাইছিল যেখানে একটা কনস্টিটিউশন থাকবে, যেখানে একটা ইউনিভার্সাল সাফরেজ থাকবে, যেখানে সবার একটা ফান্ডামেন্টাল রাইটস থাকবে, যেখানে একটা প্রপার কনস্টিটিউশন থাকবে। সোশ্যাল সাইডে কি চেয়েছিল, শুধুমাত্র প্রপার্টির মেইনলি যে ক্ষমতাটা ছিল সেটাকে যেন বন্ধ করে দিয়ে সকলের জন্য খুলে দেওয়া হয় রাইট টু ভোট, এই সিস্টেমটা ওরা চেয়েছিল। এবার আমরা ইকোনমিক দিক থেকে দেখবো। ইকোনমিক পার্সপেক্টিভে এখানে কি চেয়েছিল, বেসিক্যালি ট্যাক্সটা ফ্রি করে দেওয়া, যাতে যে ট্যাক্সটা দেবে সেটা যেন সব স্টেট সবাই সমানভাবে দেয়, এটাও ওরা চাইছিল। এবং যে রেস্ট্রিকশন গুলো ছিল, বিভিন্ন রকম স্টেট ইম্পোজ রেস্ট্রিকশন গুলো ছিল, সেগুলোকে দূর করতে চাইছিল। এছাড়াও এখানে দেখবে তোমরা যে এই যে ফ্রেঞ্চ রেভলিউশনের আগে পুরো ইউরোপে আলাদা আলাদা স্টেটে, প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা কারেন্সি সিস্টেম ছিল, আলাদা আলাদা মেজারমেন্ট সিস্টেম ছিল, আলাদা আলাদা সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম ছিল, কোথাও কোনো ইউনিফর্ম সেন্ট্রালাইজ সিস্টেম ছিল না। ওরা ইকোনমিক দিক থেকে বেসিক্যালি এটাই চেয়েছিল যে পুরো দেশে যেন, পুরো ইউরোপ কান্ট্রিতে, কন্টিনেন্টে যেন সব জায়গায় একটা দেশ অনুযায়ী, এক একটা দেশ অনুযায়ী যেন একটা করেই সিস্টেম থাকে। এটাই ছিল ওদের মেন ডিমান্ড। যেমন আজকে তিনি ইন্ডিয়ায় তুমি সেই লাদাখ বা কাশ্মীর থেকে কন্যাকুমারী যাও বা গুজরাট থেকে অরুণাচল প্রদেশ যাও, আমরা কিন্তু যেভাবে রুপিসটাকে ইউজ করি একই নিয়মেই কারেন্সিকে ইউজ করি। যে মেজারমেন্ট আমরা সবাই মিলে মানি, সেটা কিন্তু প্রত্যেকটা স্টেট একটাই মানা হয়, এখানে কোনো ভ্যারাইটি নেই। তার মানে কি এখানে একটা ইউনিফর্মিটি আছে, একটা সেন্ট্রালাইজ সিস্টেম আছে, এটাই এখানে চাইছিল। চলো এবার লাইন টু লাইন আমি পড়বো আর ভালো করে বুঝিয়ে দেবো। In the economic sphere, liberalism stood for the freedom of markets. এই লাইনগুলো কিন্তু হাইলাইট করে নাও, এগুলোই হচ্ছে মেন পয়েন্ট, হাইলাইট করো বা খাতায় তোমরা নোট ডাউন করে নাও বা বুলেটের পাশে লিখবে, কিন্তু উইদাউট বুলেট কোনো পয়েন্ট কিন্তু হবে না, লিখবে না, তাতে তোমরা নাম্বারটা তুলতে পারবে না। ইন দ্য ইকোনমিক স্পেয়ার, liberalism stood for the freedom of market and abolition of state imposed restrictions on the movement of goods and capital. তার মানে কি ফ্রি ভাবে তারা যাতে ব্যবসা বাণিজ্য করতে চায় সেটাই চেয়েছিল। নেক্সট পয়েন্ট হবে, during the 19th century this was a strong demand of the emerging middle classes। কেন middle classes এর মধ্যেই ওরা মেইনলি রেভলিউশনটা আনতে চাইছিল। Let us take the example of the German speaking regions in the first half of the 19th century. Napoleon's administrative measures had created out of countries countless small principalities of confederation of 39 states। তার মানে কি বললো, যে নেপোলিয়নের অ্যাডমিনিস্ট্রেশনের সময় পুরো দেশটাই ছিল 39 স্টেটের আলাদা আলাদা ছোট 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 টুকরো। each of these possessed its own currency, weights and measures। এটা তোমরা একটা এক্সাম্পল হিসাবে দিতে পারো যে এইরকম ভাবে টুকরো টুকরো করে আলাদা আলাদা করে রাখা হয়েছিল, আলাদা আলাদা করে সিস্টেম চলতো, সেখানে কোনো ইউনিফর্মিটি ছিল না, সেখানে কোনো একটা সেন্ট্রালাইজ সিস্টেম ছিল না। তাতে কি হতো, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যদি একজন বিজনেসম্যান ট্রান্সপোর্ট করতো, তার বিজনেসটাকে নিয়ে যদি সে এক স্টেট থেকে আরেক স্টেটে বিক্রির জন্য, সেলসের জন্য যদি যেত, তাকে প্রতিটা স্টেট পার হতে হতে প্রত্যেকবার কারেন্সি সিস্টেম, মেজারমেন্ট সিস্টেম, সমস্ত কিছু
কিছু চেঞ্জ হয়ে যেত। ইট ওয়াজ ভেরি অবস্টাকল, ইট ওয়াজ ভেরি কমপ্লিকেটেড সিস্টেম। তো এই কমপ্লিকেটেড সিস্টেমটাকে দূর করার জন্য পুরো দেশে একটা সিস্টেমে আনার জন্যই কিন্তু এই ইকোনমিক স্ফিয়ারের দিক থেকে ওরা লিবারাল হতে চেয়েছিল। এখানে একটা বড় এক্সাম্পল দেওয়া আছে যেটা তোমরা আনসারে নাও দিতে পারো, ওটা ওটা না দিলেও চলে। Merchant traveling in 1833 from Habsburg to Nuremberg to sell his goods would have had to pass through 11 customs barriers and pay custom duty of about 5% at each one of them. Duties were often levied according to the weight and measurement of the goods. As each region had its own system of weights and measures, this involved time consuming. তার মানে কি হলো, প্রত্যেকটা স্টেটের যদি আলাদা আলাদা সিস্টেম থাকে তাহলে কি হবে, সেটা পুরো সিস্টেমটাই হয়ে যাবে টাইম কনজিউমিং ক্যালকুলেশন। দ্য মেজার্স অফ ক্লথ ফর এক্সাম্পল ওয়াজ এলি। এলিটাকে তোমরা আলাদা করে পড়বে শুধুমাত্র, এটা কিসের জন্য ইউজ হতো না, ক্লথ, এটা which is in region stood for a different length। তাহলে ক্লথ, আমাদের যে ক্লথের যে মেজারমেন্ট তার জন্য ওরা এলিটা ইউজ করতো। এটা একটা এমসিকিউ কোশ্চেন। অ্যান্ড এলি অফ টেক্সটাইল মেটেরিয়াল ব্রট ইন ফ্র্যাঙ্কফার্ট would get you 54.7 centimeter of cloth, in Mainz 55.1 centimeter, in Nuremberg 65.6 centimeter, in Freiburg 53.5 সেন্টিমিটার। তাহলে কি বলতে চাইলো, যে একটা দেশের মধ্যে বিভিন্ন স্টেটে এতগুলো সেন্টিমিটার, এতগুলো মেজারমেন্ট, it is not possible to maintain for a businessman বা ট্রেডার। তো এদের পক্ষে কি হতো, খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তাই তারা কি চাইছিল, একটা কাস্টমাইজড বা একটা সেন্ট্রালাইজ সিস্টেম, যেটা সব পুরো দেশেই মানা হবে। Such conditions were viewed as obstacles to economic exchange. এই ধরনের কন্ডিশন কি হতো, ইকোনমিক এক্সচেঞ্জকে ভীষণভাবে ক্ষতি করতো। and growth of the new commercial classes who argued for the creation of unified economic territory, allowing the unhindered movement of goods, people of and capital। তাহলে এটা হচ্ছে মেইন পয়েন্ট, যে এই রকম বিভিন্ন সিস্টেমের জন্য তারা কিন্তু স্বাধীনভাবে ব্যবসাগুলো করতে পারতো না, বা আনহিন্ডার্ড মুভমেন্ট করতে পারতো না, মানে কোনো রকম বাধা না পেয়ে মুভমেন্ট করতে পারতো না, গুডসের মুভমেন্ট হতে পারতো না, পিপল অ্যান্ড ক্যাপিটাল অলসো। তো তখন কি করা হলো, তখন একটা নিউ মেজার্স টেকেন হলো, বা নতুন যে নিয়ম না হলো, সেটা হচ্ছে 1834 কাস্টম ইউনিয়ন অফ জলভেরিন was formed at the initiative of Prussia and joined by most of the German states। তাহলে কি হলো, যে প্রাশিয়ার সাহায্যে, প্রাশিয়া জার্মানিরই একটা টুকরো, সে তারা কি করলো, একটা নিউ সিস্টেম তৈরি করলো জলভেরিন, যেটার সাহায্যে পুরো দেশকে ইউনিফাইড করা হলো। The union abolished tariff barriers and reduced the number of currency from over 30 to 2। তাহলে 30 থেকে 2 নিয়ে চলে এলো। এটা হচ্ছে তোমাদের মেইন একটা এক্সাম্পল, যেটা তোমাদের দিতেই হবে। The creation of a network of railways further stimulated mobility, harnessing economic interest to national unification. A wave of economic nationalism strengthened the wider nationalist sentiment growing at the time। তাহলে কি বলতে চাইলো, যে আস্তে আস্তে রেলওয়েটাও নেটওয়ার্ক বাড়তে লাগলো, ইউনিফিকেশনও শুরু হতে লাগলো, তার ফলে সমস্ত ব্যবসা বাণিজ্য এটার ক্ষেত্রেও অনেক সুবিধা হয়ে গেল। এটাই ছিল ইকোনমিক স্ফিয়ার। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম তিনখানা পার্সপেক্টিভ দিয়ে কি বোঝানো হয়েছে লিবারালিজম, লিবারাল ন্যাশনালিজম ওয়ার্ডটাকে। ওকে, চলো আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার পরের পার্টটা নিয়ে আমি হাজির হব তোমাদের সামনে। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে যে তোমাদের কেমন লাগছে, তাহলে আমি বেশি ইন্সপায়ার্ড হব এবং আমি তোমাদের সেইভাবে আরো সুন্দর করে বোঝাবার চেষ্টা করব। চলো, থ্যাংক ইউ, টাটা।